ওখানে মাননীয় মমতা ব্যানার্জি গেছে কেন? কারণ কিছুদিন পরেই তো মুসলমানরা ডেকে যাবেন যে এই মাসের শেষে ইয়ে হবে, ওই যে মন্দিরটা উদ্বোধন হবে তো দীঘায়, সুতরাং মুসলমানরা খেপে যাবে। সুতরাং যদি তোহা এবারে বলে দেন যে ওখানে যেমন ওখানে কিছু দূরে তাহলে আমাদের একটা মসজিদ করে দাও, তাহলে মাননীয় মমতা ব্যানার্জি বলে দিলেন আমি হিন্দু মুসলিম সবার। মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মদাতাকে তৈরি করছেন। তসলিমা নাসরিন আসতেই পারে বাংলায়, কেন আসবেন না? তিনি এতদিন ছিলেন, তিনি নিশ্চয়ই আসবেন। মুসলমানরা তোমরা শুধু ভোট দাও, কিন্তু তোমরা কোনো কথা বলার অধিকার তোমাদের নেই। তোমরা শুধু ভোট বাক্সে বন্দী হয়ে থাকবে, কিন্তু সাধারণভাবে তোমাদের মধ্যে আমি ভালোবাসা বিতরণ করব না। এবং এতে দেখব যে মাননীয় মমতা ব্যানার্জির কত বড় সাহস যে হুমায়ুন কবিরকে বার করে দিক দল থেকে। সমাজে দুর্নীতিতে ছেয়ে গেলে ধর্ম নিয়ে আলোচনা বেড়ে যাবেই, এবং দুর্নীতি বেড়ে গেলেই তখন কিন্তু মানুষ, আমি শুনেছি মানুষ চালাক হয়ে যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেকেই যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তারা বোকা। যদি তারা চালাক হতো তাহলে মমতা ব্যানার্জিকে আর ভোট দিত না। যেগুলো বলে আসছেন সেগুলো তো অসত্য, কথা আর কাজে তো মিল নেই ওনার, সেটাই তো আমি বলতে চাচ্ছি। এবং এটা যদি এই ইউনিভার্সিটি যদি সত্যি অসত্য হয়, তাহলে বললাম বাংলার মানুষের সম্মান একেবারে শেষ। পুরো গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে ইফতারে যোগ দিয়েছেন। এখন সবার প্রশ্ন উঠছে যে ইফতারে তিনি যোগ দিয়েছেন সেটা কি শুধুমাত্রই ইফতারে সভ্যতা বা ভদ্রতার খাতিরে যোগ দেওয়া, নাকি সেখানে আরও অন্য কোনো প্রশ্ন উঠছে বা সেখানে আরও কোনো ওনার চিন্তাভাবনা রয়েছে? এবং এই নিয়েই প্রশ্ন উঠছে যে ইফতারে যোগ দিলে কেন কথা হচ্ছে। ফুরফুরা থেকে বাংলার সম্প্রীতির কথা মনে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? দেখুন, যে আমি একটি কথা বলে দিচ্ছি যে ফুরফুরা শরীফে যাওয়া, আমি সমস্ত মানুষকে বলছি, হিন্দু মুসলিম সবাইকে বলছি যে ফুরফুরা শরীফে পিসাবদের কাছে যেতেই পারেন, স্বাভাবিক, তাদেরকে আমি সম্মান করি, তাদেরকে নমস্য, তারা আমাকে সালামের যোগ্য। কিন্তু যে শুধু তারাই ধর্মটা জানবে আর আমরা সাধারণ মানুষ জানবো না, এটার জন্য তাদের কাছে যাবার প্রয়োজন হয় না। যারা কোরআনটা ভালো করে জানে, কোরআনের পবিত্র ধর্মগ্রন্থের মানেটা ভালো করে জানে, তারাই হচ্ছে কি ইসলাম সম্বন্ধে পরিপূর্ণতা জ্ঞান তাদের থাকবে। এখানে ওখানে মাননীয় মমতা ব্যানার্জি গেছে কেন? কারণ কিছুদিন পরেই তো মুসলমানরা ডেকে যাবেন যে এই মাসের শেষে ইয়ে হবে, ওই যে মন্দিরটা উদ্বোধন হবে তো দীঘায়, সুতরাং মুসলমানরা খেপে যাবে। সুতরাং যদি তোহা এবারে বলে দেন যে ওখানে যেমন ওখানে কিছু দূরে তাহলে আমাদের একটা মসজিদ করে দাও, তাহলে মাননীয় মমতা ব্যানার্জি বলে দিলেন আমি হিন্দু মুসলিম সবার। দেখো মন্দির করেছি, তার কিছু পাশে আমি মসজিদ করে দিচ্ছি, সুতরাং সবার ভোট আমার কাম্য। আর আমার মনে হয় এই জন্যই ফুরফুরা শরীফে উনি গেছেন, কারণ যে সংখ্যালঘু ভাই বোন যারা ইসলামিক আদব কায়দা জানে, যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়তে জানে, যারা আমি বলছি কম শিক্ষিত, তারা মোবাইলও কোরআনের সবকিছু পড়তে পারে, আচার ব্যবহার কিভাবে চলবে কি করবে, সেজন্যে ওই পীর সাহেবদের কাছে যাওয়ার কোনো প্রশ্ন আছে বলে আমি মনে করি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি যখন দুর্গাপুজো করি, কালী পুজো করি, তখন তো কেউ প্রশ্ন তোলে না, তাহলে ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন? দেখুন, ধর্ম যারা যেসব রাজনীতিবিদ যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, ধর্মের গন্ধ দিয়ে যারা হচ্ছে কে যারা ভোটারদের হচ্ছে কে সুখে সুখে বেড়ায়, তাদের তো দু শ্রেণীর কাছ থেকে শুনতে হবে। আপনি কেন ওখানে মন্দির তৈরি করছেন? হিন্দু মানুষগণ তাদেরকে রেসপেক্ট করে বলছি, সমস্ত জায়গায় মন্দির আছে এবং ভালো লাগে মন্দির মসজিদ পাশাপাশি সহাবস্থান, এটাই পশ্চিমবঙ্গের সংস্কৃতি। সেখানে ওখানে মন্দির তৈরি করছেন, ভালো কথা। এইবারে তো ওই জন্য বললাম উনি ওখানে মসজিদ তৈরি করবেন। আর যেটা আপনি বললেন না যে দোল খেলার দিন শুক্রবারে নামাজ আছে, দীর্ঘদিন তো হয়ে আসছে এরকম। এদিক থেকে মুসলমানরা নামাজ পড়ছে, এদিক থেকে হিন্দু ভাইরা তারা কিন্তু দোল খেলে যাচ্ছে, তাতে অসুবিধা কি আছে? তাতে তো কোনো অসুবিধা নেই। এবং এখানে ধর্মদাতাকে তৈরি করছেন উনি, মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মদাতাকে তৈরি করছেন। এবং এক শ্রেণীর মানুষ আছেন, সংখ্যালঘু আছেন, তারাই এইটার ক্ষেত্রে আমি বলছি এই হিন্দু যারা শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটাই তো আমি একেবারে বলছি সাপোর্ট করি না, কিন্তু এক শ্রেণীর ধর্মদাতা মানুষ আছে যারা কিন্তু এটাকে আরো বেশি উস্কে দিচ্ছে। শুনুন, একটি কথা বলছি জাস্ট 2 মিনিটে। আমি দোলের দিনই
রোজা অবস্থায় টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে যাচ্ছি, এই কাছেই মসজিদ কলেজ স্ট্রিটে। হঠাৎ ওই পাশ থেকে একটি ছেলে, বাচ্চা ছেলে, সে আমার টুপিতে এবং গায়ে সাদা জামায় পুরো রং দিয়ে দিল। আমি বললাম কে? তখন তার বাবা মা এসে বললো ভুল হয়েছে ভাই, স্যার ভুল হয়েছে, এরকম আর হবে না। আমি আচ্ছা ঠিক আছে আমি পরে আসছি। তখন উনি মনে হয় ভয় পেয়েছেন যে এই রে, তাহলে আরো মনে হয় মুসলিম লোকজন নিয়ে এসে মনে হয় আজকের এখানে যাতায়াত করে দেবে, বিরাট কিছু হয়ে যাবে। কিন্তু তারপরে আমি জামা পাল্টে মসজিদে নামাজ পড়ার পরে এসেই কিছু আবির নিয়ে আবার তাকে ডাকলাম, আসো ভাই। না আমি যাব না। তার বাবা মা বলছে বলুন, আমাদের বলুন, না ভয় পাবেন না, আসুন। এই করতে করতে ছেলেটা আসলো, আমি তার গায়ে মাথায় আবির দিলাম এবং মিষ্টির বাক্স দিলাম। এটাই তো সংস্কৃতি পশ্চিমবঙ্গে, এটাই তো সংস্কৃতি। তো এই সংস্কৃতিটাকে ভেঙে খান করতে চাচ্ছেন কেন? এটাই আমার প্রশ্ন একজন শিক্ষক হিসাবে। 18 বছর পর তসলিমা নাসরিনকে কলকাতায় ফেরানোর সওয়াল, সংসদে আর্জি জানালেন শ্রমিক ভট্টাচার্য। তসলিমা নাসরিনকে বিজেপি কেন বাংলায় চায়, কি মনে হয় আপনার? আমি জানি না বিজেপির এটা নীতি কি, কারণ এদিকে মাননীয় শুভেন্দু অধিকারী তাকে সম্মান রেখেই বলছেন, তিনি বলছেন মুসলিমদের ভোট আমার দরকার নেই, হ্যাঁ মুসলিম খেদাও, এরকম ধরনের। এদিকে শ্রমিক ভট্টাচার্য আবার বলছেন যে তসলিমা নাসরিন আপনি চলে আসুন, কারণ তসলিমা নাসরিন মুসলিম বিরোধী কথা বলে তাই, তিনি বাংলাদেশ বিরোধী কথা বলেন তাই, তিনি ইসলাম বিরোধী কথা বলেন তাই, সেই জন্য কি এটার মধ্যে কিন্তু আমি শ্রমিক ভট্টাচার্য তাকে রেসপেক্ট করে বলছি, এটার মধ্যে কিন্তু আবার বিচারিতার সভা পাচ্ছে যে আপনি মুসলিমদের বলছেন তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের খেদাবো, কেউ বলছে চ্যাংদোলা করব। আমি তাদের সম্মান রেখেই বলছি, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। হ্যাঁ, তসলিমা নাসরিন আসতেই পারে বাংলায়, কেন আসবেন না? তিনি এতদিন ছিলেন, তিনি নিশ্চয়ই আসবেন এবং তাকে সম্মান করা একটা বাঙালির কর্তব্য। আমরা বাঙালি, আমাদের কর্তব্য যারা আত্মীয় স্বজন আসে, মেহমান আসে, তাদেরকে সম্মান করা। স্যার আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানতাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 27শে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন এবং তার বক্তৃতার বিষয় হচ্ছে নারী এবং শিশুদের ক্ষমতায়ন। সেখানে দাঁড়িয়ে সিপিএম এর মুখপত্র গণশক্তিতে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে মুখ্যমন্ত্রী যে আগামী 27শে মার্চ ভাষণ দেবেন বলে জানানো হয়েছে সেটা নাকি আদতেই ভুয়ো খবর। আরটিআই এর মাধ্যমে এই রকম একটা দাবি করা হয়েছে এবং জানা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রটরাইটের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি ইমেল মারফত জানিয়েছেন যে এরকম কোনো তথ্য তাদের কাছে নেই, তার কারণ ইউনিভার্সিটি স্পেসিফিক ডেটে মমতা ব্যানার্জির নাম নেই। হ্যাঁ, এবং ইউনিভার্সিটির যে কোরিয়ান্ডাম রয়েছে বা তাদের যে পেজ রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখানে 27 তারিখের কোনো শিডিউলের কথা দেওয়া নেই। সেটা দেখার পরেই কিন্তু এই ইমেল করা হয়েছিল ব্রটরাইটের কাছে। তিনি তাতে উত্তরে জানিয়েছেন যে এরকম কোনো খবর তাদের কাছে নেই। তাহলে এই বিষয়টার উপর থেকে পর্দা যদি সরাতে পারেন। দেখুন, এটা যদি কি বল অসত্য কথা হয়, তাহলে বাঙালিদের মুখ দেখানোর আর কোথাও জায়গা নেই সারা ভারতবর্ষে। যেখানে যাব, ভারতবর্ষে যে রাজ্যে যাব, সেই রাজ্যে কিন্তু এই কথাটাই বলবে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের অভিভাবিকা, তিনি যদি এই রকম ধরনের অসত্য কথা বলেন, আমি ওই ইমেলের ভিত্তিতে বলছি এবং ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা স্টেটমেন্ট দেওয়া উচিত যে এটা সত্যি না এটা মিথ্যা, যে সেখানে তিনি ভাষণ দেবেন না ওর ইমেল যদি মিথ্যা হয় তার ইমিডিয়েটলি ওর বিরুদ্ধে মানহানি কেস করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রীকে। আর না হলে বলবো আপনি যদি পিছু সরে আসেন তাহলে কথাটা অসত্য। সুতরাং এটা যদি অসত্য হয়, বাঙালির মান সম্মান মাটির সঙ্গে মিশে যাবে। ভারতবর্ষের সবচেয়ে একেবারে খারাপ অবস্থায় বাঙালির মান চলে আসবে। একজন মুখ্যমন্ত্রীর কথা যদি এইরকম অসত্য হয়ে থাকে, আমি মেলের ভিত্তিতে বলছি না, তাহলে কি এখানেও সেই ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির মতোই ব্যাপারটা হয়ে যাবে? এখন সেটা একবারিয়ে কি করে বলবো? মাননীয় মুখ্যমন্ত্রী দেখা যাক তিনি কি স্টেটমেন্ট দেন। তিনি স্টেটমেন্ট তো তাকে দিতেই হবে, কারণ যখন কাউন্টার এসেছে যে আপনি ওটা অসত্য বলেছেন, ওখানে যাবেন না, সেখানে সেই দিনই কোনো স্পেসিফিক কোনো প্রোগ্রাম নেই, তাহলে ওনাকে স্টেটমেন্ট ইমিডিয়েটলি দেওয়া উচিত। স্টেটমেন্ট দিলে তারপরের দিন আমার কাছে আসবেন, আমি তার
জবাব দেবো। না, প্রশ্নটা স্যার একটা খুব স্পেসিফিক প্রশ্ন, যেটা হচ্ছে যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি কোনো মানে যেমন তেমন লোক নন। তিনি যখন যাচ্ছেন, একটা রাজ্যের সম্মান তার সঙ্গে যাচ্ছে, সেখানে বেশ কিছু সাংবাদিক মিডিয়া তার সঙ্গে যাবে, এবং ইউনিভার্সিটি মানে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিভিন্ন হল কিন্তু মিডিয়ার মাধ্যমে সকলের কাছে সুপরিচিত। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেখানে ভাষণ দেবেন, সেই জায়গাটা যদি অক্সফোর্ডের মানে হল না হয়, বা সেখানকার মানে কারোর সঙ্গে যদি কোনো রকমভাবে অক্সফোর্ডের কোনো পরিচিতি না দেখা যায়, বা আশপাশের যে এরিয়া সেখানে যদি দেখা না যায় যে এটা অক্সফোর্ড ইউনিভার্সিটি, সেখানে তো মুখ্যমন্ত্রীরই মুখ পুড়বে। তাহলে তিনি এই অসত্য প্রকাশ করে বা প্রচার করে কি সুবিধাটা পেলেন, কি লাভটা পেলেন সাধারণ মানুষের কাছ থেকে? দেখুন, উনি তো বহুদিন ধরে ধরে এরকম অসত্য কথা বলে আসছেন। কিছুদিন আগে উনি অনেক আগে বলেছিলেন পুরুলিয়ায় 60,000 গ্রুপ ডি নিয়োগ করলো 6,000। তারপরে বলল গত 2021-এ যে আমি ডবল চাকরি দেবো, সেটাও ভুল। আর আমি একেবারে পুরো ব্যবসায়িক বড় বড় ব্যবসায়ী নিয়ে এসে পশ্চিমবঙ্গে ঘরে ঘরে চাকরি করে দেবো, সেটাও অসত্য কথা। এবং আমি যে ওবিসি নিয়ে এই করবো সেটা সংখ্যালঘুদের মাথায় বাজ পড়ে গেল। সুতরাং যেগুলো বলে আসছেন সেগুলো তো অসত্য কথা, আর কাজে তো মিল নেই ওনার, সেটাই তো আমি বলতে চাচ্ছি। এবং এটা যদি এই ইউনিভার্সিটি যদি সত্যি অসত্য হয়, তাহলে বললাম বাংলার মানুষের সম্মান একেবারে শেষ। হুমায়ুন কবির যেটা বলেছেন সেটা হুমায়ুন কবিরের ব্যক্তিগত সত্তা থেকে বলেছেন, তিনি হয়তো দেখান, হয়তো তিনি দেখেছেন। তবে এটা ঠিক, হুমায়ুন কবিরকে একেবারে কি বলবো, একটা বীর বলা যেতে পারে। কারণ যে শুভেন্দু অধিকারীর ওই যে কথা বলার বিরুদ্ধে একাই কিন্তু রুখে দাঁড়িয়েছে, তৃণমূলের কিন্তু আর যে 44টা এমএলএর একজনের কিন্তু কোনো রকমের সাহস হয়নি যে একটা কথা বলা। অর্থাৎ হুমায়ুন কবির একমাত্র বাপের বেটা, যেটা আমি বলতে পারি। এবং আরেকটা কথা, যে মুখ্যমন্ত্রীর আনন্দ হয়েছে নিশ্চয়ই যে হুমায়ুন কবিরকে অপমান করা হয়েছে, হুমায়ুন কবিরকে নানা রকমভাবে হেনস্থা করা হয়েছে এতেই, এবং তাকে শোকজ করা হয়েছে, সেটাই মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুব আরো বেশি আনন্দ হয়েছে। এই জন্য আনন্দ হয়েছে যে যাক হুমায়ুন কবিরকে বলেছে, অর্থাৎ মুসলমানরা তোমরা শুধু ভোট দাও, কিন্তু তোমরা কোনো কথা বলার অধিকার তোমাদের নেই, তোমরা শুধু ভোট বাক্সে বন্দী হয়ে থাকবে, কিন্তু সাধারণভাবে তোমাদের মধ্যে আমি ভালোবাসা বিতরণ করব না। আর হুমায়ুন কবির বাপের বেটা হয়ে উনি সেইটা তার তীব্র প্রতিবাদ করেছেন, এবং তার বিনিময়ে তাকে উপহার দেওয়ার বদলে, বাহবা দেওয়ার বদলে তাকে তির্যক মন্তব্য শুনতে হয়েছে, তাকে রীতিমতো ভাবে তাকে হেনস্থা করা হয়েছে। আমার একটি প্রশ্ন আপনার কাছে, যে আর 43 জন এমএলএ কি মুখ্যমন্ত্রীর কাছে কি জো হুজুর করে যে পরবর্তীতে যাতে টিকিটটা পাই, সেই জন্যে তারা মুখ খুলছেন না কেন? অথবা আরো যারা আছে, জেলা সভাপতি থেকে শুরু করে আরো যারা আছেন পঞ্চায়েতের সংখ্যালঘু, যারা তৃণমূলের সংখ্যালঘু সেল বা ইত্যাদি, তারা মুখ খুলছে না কেন? একা হুমায়ুন কবির কেন বলছে? এবং এটাতে আমি পরিষ্কার করে বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এতে মনে হয় মানসিকভাবে বেশি আনন্দিত। তাহলে স্যার একটা প্রশ্ন উঠে আসছে যে হুমায়ুন কবির যখন এই কথা বলেছিলেন যে আমরা মুর্শিদাবাদের 70% এবং হিন্দুরা 30% কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তাহলে সেখানেও কি তিনি বাপের বেটার মতো কথা বলেছিলেন? না, একেবারে সেটা একেবারে বলা কাম্য নয়। আমি একেবারে বলেছি, একেবারে কাম্য নয়। এখানে যেটা বলেছেন যে তোর চ্যাংদোলা করে দেবো, তার পরিপ্রেক্ষিতে সেটা বলেছে। এবং আমি বাপের বেটাটা কখন বলছি, কাউন্টার এক্সট্রা কো কাউন্টার হতেই পারে। আমি এখানে বলছি যে তিনি একা শোকজ দিলেও কিন্তু তিনি দমে যাননি, আর সেই জন্যই তিনি বাপের বেটা। যে 70% আছি বলে আমি 30%কে কেটে ভাসিয়ে দেবো, সেটা এই রমজান মাসে হুমায়ুন কবির ঠিকভাবেই মনে হয় কোরআনটা পড়েননি। যদি কোরআনটা পড়তেন তাহলে পরিষ্কারভাবে কোরআনে বলে দেওয়া আছে যে হিংসা, বিদ্বেষ এগুলো কিন্তু কোরআনে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাহলে প্রশ্ন আছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট মেশিনারি কন্ট্রোল করে? কি করে হবে মুসলিম লোক? সেটা আমরা দেখে আসছি যে আপনি যেটা বলছেন সেটা ঠিক, কারণ হানাহানিতে মুসলিমরা বেশি মরছে, এবং যখন দেখা যাচ্ছে ভোট আসছে
তখন মুসলিমরা বেশি মরছে, বেশি ঝগড়াঝাটি করছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাই মুসলিমদের তো এইরকম ভাবে তৈরি করা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী তো মুসলিমদের এইভাবে তৈরি করছেন, এটা তো একেবারে নিশ্চিত। হুমায়ুন কবির শোকজের জবাবে হুঙ্কার দিচ্ছেন, এক পাতার শোকজে দু পাতার জবাব দিয়েছেন এবং সেখানে পরিষ্কার বলছেন যে আমার কাছে দল আগে নয়। সেখানে তিনি বলছেন তৃণমূল সম্বন্ধে এমন কোনো কথা বিধানসভার ভেতরে বা বাইরে বলিনি, কিন্তু আমাকে জাতিগতভাবে আক্রমণ করা হয়েছে। নিজের অবস্থানে অনড় হয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি বলছেন যে আমার কাছে দল আগে নয়, জাতিগতভাবে আমাকে আক্রমণ করে, সুতরাং জাতি আমার কাছে আগে। কি বলবেন? একেবারেই এটা ঠিক, কারণ হুমায়ুন কবিরকে আমিও স্মরণ করিয়ে দিচ্ছি। আগে হুমায়ুন কবির সহ এই ভারতের, এই বাংলা সবাই হিন্দু মুসলিম সবাই আগে ভারতবাসী, তারপরে বাঙালি, তারপরে তিনি হিন্দু মুসলিম। এই দিক থেকে হুমায়ুন কবির ঠিকই বলেছেন। তিনি বলেছেন যে আমার কাছে তৃণমূল পার্টির থেকে আমার ইসলাম ধর্ম সবার আগে, এটা তিনি ঠিকই বলেছেন এবং বাপের বেটার মতো কথা বলেছেন। যেখানে মাননীয় শুভেন্দু অধিকারী হিন্দুত্ব নিয়ে বলছেন, সেটা তার অধিকার, তিনি বলেছেন, বাক স্বাধীনতা আছে, তিনি বলেছেন। সেই বাক স্বাধীনতায় হুমায়ুন কবিরও বলেছেন যে আমি তৃণমূল পার্টির থেকে আমি মুসলিম মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, তাই আমি মুসলিম এবং আমার কাছে ইসলামটাই আগে, সেটা ঠিক। এবং এতে দেখব যে মাননীয় মমতা ব্যানার্জির কত বড় সাহস যে হুমায়ুন কবিরকে বার করে দিক দল থেকে। যদি দল থেকে বার করে দেয় তাহলে বুঝবে হ্যাঁ শোকজ আপনি করেছেন। আর বাদবাকি 43 জনকে কি করবেন? যারা ওখানে গিয়ে শুধু যায় আসেন, জো হুজুর করেন, তাদেরকে পুরস্কার দেবেন? এটা তো ঠিক, হুমায়ুন কবির লড়াই করে আসছেন এবং লড়াই করেছেন, এটা তো ঠিক। হুমায়ুন আরও বলছেন যে মুর্শিদাবাদের আমজনতা, মুর্শিদাবাদের মুসলিম সম্প্রদায়ের 72% বসবাস করে, সেই সম্প্রদায়কে তিনি যাচ্ছেতাইভাবে অসম্মান করেছেন, তাদের আহত করেছেন। তাদের জাতিগতভাবে মুসলিম হওয়ার জন্য তিনি এভাবে আক্রমণ করবেন আর মুর্শিদাবাদের মাটিতে তিনি বিচরণ করবেন, এটা কোনো মতেই আমি হতে দেবো না। এটা প্রতিরোধ করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় তো যাবে, কিন্তু শুভেন্দুর গাড়ি আমি রেজিনগর ক্রস করতে দেবো না। তো মারাত্মক চেতাবনী দিয়ে দিয়েছেন। দেখুন এটা কেন হচ্ছে জানেন তো, সমাজে দুর্নীতি বেড়ে গেলে ধর্ম নিয়ে কিন্তু আলোচনা বেড়ে যায়। আর ধর্মের ব্যাপারে যারা অন্ধ তারা স্বাধীনভাবে মানুষকে কিন্তু চিন্তা করতে অক্ষম। যারা ধর্মের ব্যাপারে একেবারে অন্ধ তারা কিন্তু স্বাধীনভাবে মানুষকে নিয়ে সুষ্ঠু চিন্তা করতে একেবারে অক্ষম। এখানে দেখা যাচ্ছে যে ধর্ম নিয়ে যে কোন্দল হচ্ছে, তারা কিন্তু ধর্মের অর্থই বোঝে না। মাননীয় শুভেন্দু অধিকারীকে বলছি এবং হুমায়ুন কবিরকে বলছি, ধর্ম নিয়ে কোন্দল কেন? আমরা তো হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান বহুদিন ধরে বসে এক জায়গায় এসে গেছি। এর জন্য দায়ী মাননীয় মমতা ব্যানার্জি। তিনি কেন হুমায়ুন কবিরকে কাছে ডেকে এটা বোঝালেন না যে তুমি ইদ্র করো বা যা হোক কিছু করো? এবং আরো বলছি, বাকি যারা এমএলএ বারবার বলছি তারা চুপ কেন? তার মানে তারা কি শুভেন্দু অধিকারীর ওই কথায় ভীতি হয়ে গেছে? হুমায়ুন কবিরকে একাই লড়বে ওখানে মুর্শিদাবাদে? এবং আবার বলছি, শুভেন্দু অধিকারী ওখানে যাবেন, ভারত পশ্চিমবঙ্গের সব জায়গায় সবাই যেতে পারেন, শুভেন্দু অধিকারীও যাবেন, কিন্তু কারোর উপরে আক্রমণ করাটা একেবারে গ্রহণযোগ্য নয়, এটা মানবিক নয়, এটা ধর্মান্ধতা এবং উগ্রতার প্রতীক। স্যার এইখানে একটা প্রশ্ন উঠে আসছে যে এতকাল পর্যন্ত রাজনীতির আঙিনায় যখন ভোটের লড়াইয়ে মানুষ নেমেছে রাজনীতির জন্য, সেখানে দাঁড়িয়ে প্রধান ইস্যু হয়ে উঠেছে সেগুলো হচ্ছে যে দুর্নীতি, সরকারের বিভিন্ন বিষয়ের জন্য সরকারের যে নীতিগুলো যেগুলোকে বিরোধীরা সমর্থন করছে না, দেশের দশের স্বার্থে আঘাত হানছে, এই জাতীয় বিষয়গুলো হয়ে উঠেছে ভোটের লড়াইয়ের উপজীব্য। সেখানে দাঁড়িয়ে আজকে বাংলার মতো একটা এরকম সংস্কৃতির জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতিটা এমন হয়েছে যে ধর্মের ভিত্তিতেই শুধুমাত্র ভোটের লড়াই হচ্ছে, ভোট মাত্র যেন হিন্দু এবং মুসলমানের মধ্যে হচ্ছে, দুটো দলের মধ্যে নয়। এই পরিস্থিতি কেন তৈরি হলো? আসলে ওই যে আপনার বললাম না, সমাজে দুর্নীতিতে ছেয়ে গেলে ধর্ম নিয়ে আলোচনা বেড়ে যাবেই, এবং দুর্নীতি বেড়ে গেলেই তখন কিন্তু আমি শুনেছি মানুষ চালাক হয়ে যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে অনেকেই যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তারা বোকা। যদি তারা চালাক হতো তাহলে মমতা ব্যানার্জিকে আর ভোট দিত না, একেবারে নিশ্চিত। সুতরাং যে একটা দেখুন, যে দেখতে পাচ্ছি কদিন যাবত আপনারাও বলছেন যে মসজিদ ভাঙছে, ওদিকে মন্দির ভাঙছে। দেখুন, মন্দির ভাঙলে সেখানে ঈশ্বরের কিছু যায় আসে না, আর মসজিদ ভাঙলে আল্লাহর কিছু যায় আসে না।
এখানে কি হয়, ধর্মান্ধ যাদের, তাদের উগ্রতার পরিচয় আরো মানুষ বুঝতে পারে। সুতরাং যারা ধর্ম ব্যবসায়ী, রাজনীতির বদলে যারা ধর্ম ব্যবসায়ী, ধর্ম নিয়ে যারা ভোট ভিক্ষা চাচ্ছে, তাদেরকে ধিক্কার জানাক পশ্চিমবঙ্গের মানুষ। তাদেরকে ধিক্কার জানানো উচিত। যে যার ভালোবাসা, যে যার ব্যবহার, যে যার সুন্দর সুষ্ঠু পরিচালনা, সেই পরিচালনার দ্বারা মানুষের কাছে যাক, ভোট পাবে তারা।